আসসালামু আলাইকুম দর্শক, জার্নাল ইনফো টিভির পক্ষ থেকে স্বাগতম। গত কিছুদিন ধরেই হঠাৎ করেই আমেরিকা একটি ঘোষণা দিল যে নাইজেরিয়াতে আক্রমণ করার জন্য। ট্রাম্পের এই ঘোষণার পরপরই আমেরিকার যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তিনিও বক্তব্য দিলেন যে নাইজেরিয়াতে আক্রমণ করার জন্যে আমেরিকার ফোর্স প্রস্তুত আছে, যে কোনো সময় তারা আক্রমণ করার জন্য নিজেদেরকে তৈরি করে রেখেছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে কেন নাইজেরিয়াতে আক্রমণ করার জন্যে আমেরিকা চটে বসলেন? এখানে আমেরিকা কী কারণে, কী উদ্দেশ্যে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বৃহৎ একটি রাষ্ট্রের উপরে হঠাৎ করে আক্রমণ করার ঘোষণা এসে গেল? আপনারা হয়তো জানেন, আফ্রিকা মহাদেশের সবচেয়ে বৃহত্তর রাষ্ট্রের নামটি হলো নাইজেরিয়া, এবং কি আফ্রিকা মহাদেশের সবচেয়ে বেশি জনসংখ্যার রাষ্ট্রটির নাম হলো নাইজেরিয়া। নাইজেরিয়া তার 23 কোটি জনতা নিয়ে গঠিত। একই সাথে বিশ্বের 5ম বৃহত্তর মুসলিম রাষ্ট্রের মধ্যে নাইজেরিয়া, আবার বিশ্বের 6ষ্ঠ খ্রিস্টান রাষ্ট্রের মধ্যে নাইজেরিয়া। তাহলে নাইজেরিয়াতে 50% বসবাস করে মুসলমান, নাইজেরিয়ার জনসংখ্যার 40% বসবাস করে খ্রিস্টান। সরকারি তথ্য মতে 250 ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে নাইজেরিয়াতে, এবং নাইজেরিয়া সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী দেশ হিসেবে পরিচিত। আফ্রিকা মহাদেশের সবচেয়ে ধনী রাষ্ট্র নাইজেরিয়া। এরকম একটি রাষ্ট্রে কী জন্য আমেরিকা হঠাৎ করে আক্রমণ করার ঘোষণা করলো, সেখানে কি হয়েছে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা এখানে কথা বলার চেষ্টা করব। আপনার কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানাতে পারেন। আপনার কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে সে বিষয়েও জানাতে পারেন। তো নাইজেরিয়া হলো আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় একটি রাষ্ট্র, যেটা আটলান্টিক মহাসাগরের পাশে অবস্থিত। নাইজেরিয়ার দক্ষিণ পাশে আটলান্টিক মহাসাগর, উত্তর পাশে নাইজেরিয়া, এবং নাইজেরিয়ার উত্তর অঞ্চলে বসবাস করে খ্রিস্টান অধ্যুষিত মানুষগুলো, এবং নাইজেরিয়ার দক্ষিণ উপকূল অঞ্চলেও বসবাস করে মুসলিম অধ্যুষিত মানুষগুলো, এবং সম্পূর্ণ নাইজেরিয়াতে জুড়ে আছে বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো। নাইজেরিয়া এমন একটি দেশ, এমন একটি জটিল রাষ্ট্র, যেখানে জাতিগত ঐক্যমতে পৌঁছানো খুবই কঠিন ব্যাপার, এবং এটা কোনো সময় হয়ে ওঠে না। কারণ এখানে 50% মুসলমান, 40% খ্রিস্টান, এবং বাকিগুলো বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর, এবং একই গোষ্ঠীর নয়, তারা বিভিন্ন গোষ্ঠীর। অফিসিয়ালি নাইজেরিয়ার ভাষা ইংরেজি হলেও নাইজেরিয়ার মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে থাকে। কোনো কোনো তথ্য মতে এসেছে 30টিরও বেশি ভাষায় তারা কথা বলে থাকে, এবং কোনো কোনো তথ্য মতে এসেছে বেশিরভাগ নৃগোষ্ঠীগুলো নিজেদের ভাষায় কথা বলে থাকে। সেখানে সবচেয়ে বেশি প্রচলিত এবং সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হলো হাউসা, ইগ্রু, ইউরুবা, ফুলানি। এই 4টি ভাষায় সবচেয়ে বেশি নাইজেরিয়ার মানুষ কথা বলে থাকে। নাইজেরিয়া 1960 সালে যুক্তরাজ্য থেকে নিজেদেরকে স্বাধীন করেছে। স্বাধীন সার্বভৌমত্ব নাইজেরিয়ায় যেভাবে মানব সম্পদ আছে, সেভাবে প্রাকৃতিক সম্পদও আছে। খ্রিস্টান অধ্যুষিত উত্তর অঞ্চলে নাইজেরিয়ার প্রাকৃতিক সম্পদে ভরপুর। সেখানে তেল, গ্যাস
এই ধরনের বিভিন্ন, বিশেষ করে তেলের খনি সবচেয়ে বেশি। আপনারা জেনে থাকবেন নাইজেরিয়া এবং আমেরিকা, বিশেষ করে আমেরিকা বেশিরভাগ সময়ই যে সকল রাষ্ট্রগুলোতে তারা অভিযান পরিচালনা করে, তেল সমৃদ্ধ দেশগুলোকে তারা বেশি টার্গেট করে থাকে। যেমন তেল সমৃদ্ধ দেশ ছিল ইরাক, সেখানে তারা টার্গেট করেছে এবং ইরাককে একদম ধ্বংস করে দিয়েছে। বর্তমান সময়ে আজারবাইজানে তারা আক্রমণ করার চেষ্টা করতেছে। আজারবাইজানও প্রাকৃতিক সম্পদ তেল গ্যাসে পরিপূর্ণ, এবং এখন আবার শোনা যাচ্ছে নাইজেরিয়াতে তারা আক্রমণ করার জন্য চেষ্টা করতেছে। তো নাইজেরিয়া এখানে তেল সমৃদ্ধ একটি রাষ্ট্র, তারা প্রাকৃতিক সম্পদে সবচেয়ে বেশি ভরপুর এবং আফ্রিকা মহাদেশের সবচেয়ে বেশি সম্পদশালী একটি রাষ্ট্র। আফ্রিকা মহাদেশের আয়তনেও সবচেয়ে বড়, যা নাইজেরিয়া হলো বাংলাদেশ থেকে 6 গুণ বড়। তাদের 5,23,000 বর্গ কিলোমিটার আয়তনের দেশটি। জনসংখ্যার দিক দিয়েও বড়, জিডিপিও তাদের অনেক বেশি। এখানে আমেরিকা কর্তৃক তাদের উপরে যে দোষটা চাপানো হচ্ছে সেটা হলো যে নাইজেরিয়াতে ধর্মীয় উগ্রবাদ, ধর্মীয় উস্কানিমূলক শিক্ষা, ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন তৎপরতা চলছে। সেখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপরে বিভিন্ন রকম হুমকি দামকি দেওয়া হচ্ছে। তো এই প্রেক্ষাতে এবং এই যৌক্তিকতায় তারা নাইজেরিয়া হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা নাইজেরিয়াতে বোকো হারামের কিছু তৎপরতা আছে। বোকো হারাম, আপনারা জানেন যে তারা পশ্চিমা বিশ্বের শিক্ষা ব্যবস্থাকে তারা সর্বদাই ঘৃণা করে আসে এবং পশ্চিমা বিশ্বের শিক্ষা ব্যবস্থা, পশ্চিমা বিশ্বের কালচার থেকে রক্ষা করার জন্য আন্দোলন করে থাকে। এটা বোকো হারাম চাচ্ছে যে নাইজেরিয়াতে একটি ইসলামিক স্টেট হিসেবে নাইজেরিয়া প্রতিষ্ঠিত হোক, কারণ নাইজেরিয়াতে রাষ্ট্রীয়ভাবে ধর্মনিরপেক্ষতা ঘোষণা করা আছে। তো বোকো হারামের এই ধরনের তৎপরতা সেখানে আছে। তারা চাচ্ছে সেখানে একটি ইসলামিক স্টেট গঠিত হবে এবং কি ইসলাম প্রধান হিসেবে সেখানে, অবশ্যই ইসলাম প্রধান বর্তমানে ক্ষমতা আছে, তারপরে মানে ইসলাম প্রধান ঘোষিতভাবে ইসলামিক একটি রাষ্ট্র হিসেবে নাইজেরিয়া পরিচালিত হবে। এই জন্য বোকো হারাম সেখানে বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। সেখানে নারী শিক্ষা, বিশেষ করে মুসলিম অধ্যুষিত যে অঞ্চলটা, সেখানে নারী শিক্ষাকে দমিয়ে রাখা আছে। তারা সেখানে চাপ প্রয়োগ করতেছে, কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে এ ধরনের কোনো সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি যে তারা আক্রমণ করেছে বা হিংসাত্মকমূলক কোনো পরিচালনা করেছে। কারণ নাইজেরিয়াতে এগুলা সম্ভব নয়। নাইজেরিয়াতে বহুতাত্ত্বিক জনতা বা জনগোষ্ঠী আছেন, যার কারণে এগুলা করা সম্ভব হয় না। এখন মূল টার্গেট লক্ষ্য করা যাচ্ছে কি, যে নাইজেরিয়ার তেল। নাইজেরিয়ার যে জিডিপি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, নাইজেরিয়া যেভাবে আফ্রিকা মহাদেশের পরবর্তীতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও তারা নিজেদের অবস্থানকে উপস্থিত করতেছে, তারা ধীরে ধীরে ক্ষমতার চূড়ায় পৌঁছার পথে এগুচ্ছে। তারা উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্র পরিণত হওয়ার অবস্থায় চলে যাচ্ছে। তখনই নাইজেরিয়ার উপরে নজর পড়েছে আমেরিকার, যে তাদেরকে এখন দাবিয়ে দেওয়ার উচিত। মূলত মেইন উদ্দেশ্য হলো তাদের তেলের উপরে আক্রমণ করা, তাদেরকে আফ্রিকা মহাদেশের অন্যান্য দরিদ্র রাষ্ট্রগুলো মতো করে রাখা, তাদেরকে আমেরিকার নতজানু করে রাখা। এই চিন্তাভাবনা থেকেই নাইজেরিয়ার এই দেশটির উপরে আক্রমণ করার হঠাৎ করে
তারা বক্তব্য দিয়ে দিয়েছে। তাছাড়া নাইজেরিয়ার এমন কোনো সংবাদ, এমন কোনো খবর, এমন কোনো কথাবার্তা বিশ্ব মিডিয়াতে আসে নাই যা নাইজেরিয়াতে ধর্মীয় উস্কানি, উগ্রবাদিত্ব চলছে। কিন্তু আপনারা দেখছেন গত 2 দিন যাবৎ সুদানে ভয়াবহ মানবিক সংকট চলছে। বলা হচ্ছে বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি মানবিক যেই মানবিকতা লঙ্ঘন হচ্ছে সেটা হলো সুদানে। সুদানে হাজার হাজার জনতাকে আরএসএফ কর্তৃক পথে প্রান্তরে মেরে ফেলা হচ্ছে। সেখানে সাংবাদিকদেরকে তাদের তথ্য সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে সেখানে যাইতে দেওয়া হচ্ছে না। আরএসএফ কর্তৃক সেখানে একটা বর্বরতা চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে বর্বরোচিত আক্রমণ করা হচ্ছে। কোটি কোটি জনতা সুদানের এলাকা থেকে ছেড়ে অন্য প্রান্তে চলে যাচ্ছে। অথচ সেখানে কিন্তু কোনো প্রকার জাতিসংঘ বলেন, আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন বা মধ্যপ্রাচ্যের আমরা যারা জানি ইউনাইটেড আরব আমিরাত বা অন্যান্য কোনো রাষ্ট্র এ ব্যাপারে কোনো বক্তব্য দিচ্ছে না। এ ব্যাপারে বক্তব্য না দেওয়ার কারণ হলো, একটা খবরে এসেছে ইউনাইটেড কিংডম বা আরব আমিরাত অস্ত্র দিয়ে সহায়তা করছে আরএসএফকে। সেখানে আরব আমিরাতের কি লাভ? আরব আমিরাতের লাভ হলো আরএসএফ কর্তৃক সুদানের যে অঞ্চলটাতে দখল নেওয়া হচ্ছে বা তারা যে অঞ্চলটাকে শাসন করার জন্য নিজেরা মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, সেই অঞ্চলটা বিশাল স্বর্ণে ভরপুর। সুদানের সেই স্বর্ণ অধ্যুষিত এলাকাটাকে আরএসএফ নিজেদের কবজায় নিতে চাচ্ছে। আর সেখানে স্বর্ণ আসতেছে আরব আমিরাতে। কার হাত দিয়ে? আরএসএফের হাত দিয়ে। আরএসএফ স্বর্ণ নিজেদের কবজায় নেওয়ার জন্য, নিজেদের ক্ষমতায় নেওয়ার জন্য এবং স্বর্ণ ব্যবসা করার জন্য আমিরাতের সাথে তারা হাত মিলিয়েছে। আমিরাত তাদেরকে অস্ত্র দিচ্ছে। আর আমিরাতের স্বর্ণমানি পশ্চিমা অন্যান্য দেশগুলোর স্বর্ণ। আমিরাতের সম্পদ মানি পশ্চিমা অন্যান্য দেশের সম্পদ। কারণ আমিরাত সবসময় পশ্চিমা দেশগুলোর পাচাটা গোলাম হিসেবে কাজ করে আসতেছে। তাহলে দেখেন, যেখানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় পড়ে মরে আছে, তাদেরকে মাটি দেওয়ার মতো কেউ নেই, তাদেরকে বাঁচানোর মতো কেউ নেই, তাদের পক্ষে কেউ বক্তব্য দিচ্ছে না, সেখানে কোনো মানবিক বিপর্যয় হচ্ছে না। অথচ নাইজেরিয়ার মতো একটি নিরিবিলি দেশ, উন্নয়নশীল দেশ, আফ্রিকা মহাদেশের মধ্যে শক্তিশালী একটি দেশ, সেই দেশের উপরে আমেরিকার এখন নজর পড়ে গেছে। যাই হোক, নাইজেরিয়া তাদের এই আক্রমণের কথা শুনে বা তাদের সেনা অভিযানের কথা শুনে নাইজেরিয়া তাদেরকে ওয়েলকাম জানিয়েছে। নাইজেরিয়া কোনোভাবেই তাদের সাথে কোনো সংঘাতে জড়াবে না বা তাদের কোনো উস্কানিতে কোনো প্রকার কঠিন বক্তব্য দেয়নি। তারা বলেছে যে নাইজেরিয়াতে যে বোকো হারামকে তারা টার্গেট করেছে, সেই বোকো হারামকে দমন করার জন্য আমেরিকার ফোর্সকে আমরা স্বাগত জানাই। এটা আল জাজিরার সংবাদে এসেছে। সেখানে নাইজেরিয়া চাচ্ছে, নাইজেরিয়ার সরকার বা নাইজেরিয়ার যে বর্তমান প্রশাসন আছে, তারা চাচ্ছে যে সকলকে নিয়ে শান্তিতে বসবাস করার জন্যে সেখানে ধর্মনিরপেক্ষতা বজায় রেখে সেখানে কোনো প্রকার উগ্রবাদিত্ব যাতে সৃষ্টি না হয়, দুইটি বড় বড় জাতির মধ্যে যাতে কোনো অমিল সৃষ্টি না হয়, এজন্য তারা আমেরিকান ফোর্সকে সাদরে স্বাগত জানিয়েছে। পরবর্তী ডিসিশন আমেরিকা কী নিবে, তাদের এই স্বাগতকে জানিয়ে তারা শান্তিপূর্ণ অ্যাকশনে যাবে নাকি তারা তাদের আগ্রাসী মনোভাব নিয়ে এগিয়ে যাবে, সেটা আমেরিকার উপর ডিপেন্ড করছে। দর্শক, আপনি
এ ব্যাপারে আপনার মতামত কি? আপনি কি মনে করেন যে আমেরিকা আগ্রাসী মনোভাব নিয়ে যাবে, নাকি তাদের শান্তিপূর্ণ আহ্বানে গিয়ে তাদেরকে সহযোগিতা করবে? সেটা কমেন্টে লিখে জানাবেন। আর এ পর্যন্তই আজকে আমাদের এই ভিডিওর বক্তব্য। আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা আমাদের চ্যানেলে প্রথম, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।